উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয়। আমার মাথায় 72টি শিলি, হাতে 16টা শিলি, পায়ে 20টা শিলি, মাজায় আছে আপনার 26টি শিলি। আমার অঙ্গটা বিতস্ত করে দিছে। আমি মনের সাহসে আপনাদের সামনে আসছি। আমি বাসায় বোঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি। আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেতে অনেক ভালো ছিল। বিশ্বাস করেন, এত নির্মমভাবে কেউ কাউরে মারে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাও দিয়ে কুবাইতেছে। যেখানে উপদেষ্টা এটার সাথে জড়িত, তার বাবা জড়িত। আপনারা সত্যটা যাচাই করেন, আপনার এলাকাতে যান, কিন্তু আসামির কোনো পরিবার ছাড়া আপনারা গোপন তথ্য নেন। স্বজনরা হারাইছি আমি। আপনারা বলেন একটা পরিবারে মা ভাই বোন যদি চলে যায় আর কে থাকে? 7টা বাচ্চা এতিম হয়েছে, সবগুলা আমার উপরে নির্ভরশীল। আমি কার জন্য কান্না করব বলেন? মার জন্য না, ভাইয়ের জন্য না, বোনের জন্য? আমি বাসা খুঁজে পাই না। আমার এই ঘটনাটা মনে হইলে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার, ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বের হয়ে যাবে। খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন। কিন্তু এটা করা হয়নি। শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি, শরীফকেও করা হয়নি, বাসিরকে, রফিককে, মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে দাফা সাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি ওই সাংবাদিক সম্মেলনও বলেছি, দেখেন এত বড় একটা মার্ডার সকাল 6টার পর ঘটনাটা শুরু হয়। এটা কি আপনাদের বুঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয়? আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, 999-এ ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। বাঙ্গরা থানা থেকে করিবাড়ি আসতে সর্বোচ্চ একদম যদি যানজটও থাকে 15 মিনিট সময় লাগে। সে জায়গার মধ্যে 6টার পর ঘটনা শুরু, তারা 9টার দিকে পুলিশ আসে। এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না। আমি বাঙ্গরা থানার ওসির উপর সন্তুষ্ট। আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারছি, কিন্তু উনি সময় মতো আসেননি। আর আমি ওনাকে কল দেইনি, আমি কল দিয়েছি এসআই নাহিদ। আপনারা এসআই নাহিদ এবং আমার কল লিস্টটা যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি। উনি বলতেছেন আসতেছি, 5 মিনিট একটু ওয়েট করেন, আপনারা কোনো রকমে বাঁচেন। এটি কি কোনো কথা একটা ডিপার্টমেন্টের? আর আমাদের ঘটনাটার পর যারা আপনাদের মতন সাংবাদিকের সামনে বা মিডিয়ার সামনে যে বক্তব্যগুলো দিয়েছেন, যেমন মুস্তফা করিবাড়ির, তিনি বলেছেন যে আমরা গতকালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে ফেলব। এটা আপনারা দেখেন, যারা বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে তারা কিন্তু ঘটনাস্থলে ছিল এবং কি এটার সাথে জড়িত ছিল, তারাও কাজটা করছেন। আর আমাদের ঘটনার পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসামিকে ধরতে পারতো। আমাদের ঘটনাটা করে গিয়ে শিমুল চেয়ারম্যান তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয়। শরীফ করিবাড়ি স্টেশনে ছিল, প্রত্যেকটি আসামি ছিল, তারা কাউরে অ্যারেস্ট করে নাই। আর আমি এর আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি। আমি আজকেও বলতেছি, যদি ইনকেস আমি এখনো মেডিকেলে আওতাও দিনে আছি, আমি এখনো সুস্থ হতে পারি নাই। আমার মাথায় 72টি শিলি, হাতে 16টা শিলি, পায়ে 20টা শিলি, মাজায় আছে আপনার 26টি শিলি। আমার অঙ্গটা বিতস্ত করে দিছে। আমি মনের সাহসে আপনাদের সামনে আসছি। আমি বাসায় বোঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি।
আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেত অনেক ভালো ছিল। বিশ্বাস করেন, এত নির্মমভাবে কেউ কাউরে মারে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাও দিয়ে কুবাইতেছে, আমার কিছু বলার ভাষা নেই। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আজকে প্রায় 2 মাস হয়ে যাইতেছে ঘটনার তৃতীয় দিন র্যাব কর্তৃক কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। প্রশাসন ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে সব আসামি ধরতে পারে। আমার মা বিএমপি করতেন, যার জন্য ওই আমলে উনি একজন মহিলা, ওনাকে ইচ্ছে করলে ধর্ষণ মামলা দিতে পারবে না, মার্ডার মামলা দিতে পারবে না, অস্ত্র মামলা দিতে পারবে না, যার কারণে ওনাকে মাদক মামলাটা একদম ইজি বাংলাদেশের জন্য। বাঙ্গরা থানায় কোনো মাদক মামলা হলে রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতেন। আপনারা তদন্ত নেন যে কয়টা মামলা ওনাকে 1 নম্বর আসামি আছেন, মামলার এফআইআরে ওনার নাম দিয়ে দেয়। আমি ওই দিন সাংবাদিক সম্মেলনের সময় বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই একমাত্র আপনাদের দ্বারা আমি বিচারটা পাবো, সকল সাংবাদিক ভাইদের দ্বারা, এছাড়া আর কোনো উপায় নেই। যেখানে উপদেষ্টা এটার সাথে জড়িত, তার বাবা জড়িত, আপনারা সত্যটা যাচাই করেন, আপনার এলাকাতে যান, কিন্তু আসামির কোনো পরিবার ছাড়া আপনারা গোপন তথ্য নেন যে আমার মা কি ইয়াবার সাথে জড়িত ছিল, আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মারতে হবে। আর আরেকটা বিষয় দেখেন, আমার স্বজনরা হারাইছি আমি। আপনারা বলেন একটা পরিবারে মা ভাই বোন যদি চলে যায় আর কে থাকে? 7টা বাচ্চা এতিম হয়েছে, সবগুলো আমার উপরে নির্ভরশীল। আমি কার জন্য কান্না করব বলেন? মার জন্য না, ভাইয়ের জন্য না, বোনের জন্য? আমি বাসা খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে। আমি ওই দিন সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার। ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বের হয়ে যাবে। খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন, কিন্তু এটা করা হয়নি। শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি, শরীফকেও করা হয়নি, বাসিরকে, রফিককে, মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে দাফা সাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমরা আমাদের স্বজন হারাইছি, আমরা কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি না, আমাদের কোনো দল নেই। এখানে আসিফ মাহমুদ দোষী করতেছে পিএমপি রে, আমরা বলতেছি কারে ওইটা কোনো মানে দেখার ফ্যাক্টই নেই এদের। আমরা কি কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি? যারা এটার সাথে জড়িত কোনো মেন আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আমরা চাই বিচার। আমরা আমাদের স্বজন হারাইছি, যারা এটার সাথে জড়িত ছিল। সিসি ক্যামেরায় ফুটেজ কিছু আছে, কিছু বাড়ির পশ্চিম পাশ দিয়ে ঢুকছিল, আমাদের মার্কেটের দক্ষিণ পাশে আমার কাকার মার্কেট, ওই মার্কেটে কোনো সিসি ক্যামেরা ছিল না, ওই দিক দিয়ে ঢুকছে। আপনারা এটা তদন্ত করেন। এখানে কেউ কাউরে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর দেখেন, আমি ওই সাংবাদিক সম্মেলনে বলার পরও আমার বাবাকে ধরে নিয়ে জোর করে বিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করাইছি। আমি কিন্তু জানি, আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে, এটাই হয়েছে। এমনকি আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি, আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন। কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায় নেই। এটা বাংলাদেশ, এতগুলো মানুষ মারা গেছে, কোনো বিচার নেই। আজকে 2 মাস হয়ে গেছে, আমি কোন উন্নতি দেখতেছি না। না আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কোনো প্রশাসন, কোনো দল, কোনো দলের লোক। বাংলাদেশে এত রাজনীতিক, এত নেতা, এত এমপি, মন্ত্রী, ডিআইজি, উপদেষ্টা, কেউ আমাদের পাশে একবার এসে দাঁড়ায়নি। আমরা খুব অসহায়।
আমি ভাবতে পারিনি যে আপনাদের সামনে আমাকে আবার আসতে হবে। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই বিষয়টা একটু দেখেন কোনটা সত্য। আমার আর কোনো কিছু বলার ভাষা নেই, আপনারা বুঝতেই পারতেছেন যে কিরকম সিচুয়েশনে আছে। আসিফ মাহমুদের চাচাতো ভাই সহ কিছু মানুষ আপনাদেরকে অস্ত্রের মুখে নিয়ে যান। হ্যাঁ, তারপর আপনাদেরকে নির্দিষ্ট স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তখন আপনাদের বক্তব্যটা রেকর্ড করা হয়। 31 জুলাই পরে আপনারা কোনো অভিযোগ করেছিলেন কি থানায়? না সরি, কাকে নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে? এটা ওনাকে না, আমরা অভিযোগ করিনি। দেখেন, আমার পরিবারের মধ্যে আমি ছাড়া সাহস করে কথা বলার মতন কেউ নেই। আমি এখনো হসপিটালে আছি, আমি আজকে এখনো হসপিটাল থেকে আসছি। আমার এই মাথার এই জায়গাটা এখন অ্যাডজাস্ট হয় নাই, শুকায় না, ইনফেকশন হয়ে গেছে। উনি বাড়িতে এলাকায় একা থাকেন, ওনাকে কাজটা করছেন, এরকম যে কেউ গিয়ে এরকম করবে এরকম কোনো লোক নেই। আমাদের পাশে আজকে একটা লোক দাঁড়াইতো আমরা একটু সাহস পাইতাম। আমাদের পরিবার একমাত্র আমি ছাড়া কেউ নেই, আর আমার বোনটা তো বুঝে না তো কিছু। জি বলেন। জোরপূর্বকভাবে আমাকে উঠায় নিয়ে ওরা বলছে যে তুমি এরকম একটা বক্তব্য দাও, হ্যাঁ আসিফ মাহমুদের বাবা এটাতে জড়িত না, এরকম বললে তোমার কোনো আর আমরা ক্ষতি করবো না। আমাকে ফোনও দিছি থ্রেট, এরপর আমার উঠায় নিয়ে এসে বলছে যে তোমার আইনগতভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমার। আর আমি এর বাধ্যতা হয়েছি, আমার ফ্যামিলি আমার তো সবারই ক্ষতি করে ফেলবে, মেরে ফেলবে, এরকম হুমকি দিছে। পরে আমি বলছি যে ঠিক আছে, আমি এগুলো বলছি। আমি এদেরকে চেহারা দেখিনি, আমাকে রাতের বেলা নিয়ে গেছিল, রাতের বেলা নিয়ে আমাদেরকে এক ফসা জায়গাতে নিয়েছিল, ওরা ইয়ে করছে। এনে আর ওই যারাদের আছে এরা ফেস এমনি চিনি, কিন্তু আমি নাম জানি না, দূরের। আমি না ওবায়দুল্লাহর আমি চিনতে পারি না, কিন্তু ওই তারা নাকি সাংবাদিক আছে কিছু বলছে, বা আর অন্যান্য লোক অন্য হানের এদেরকে দিয়ে উঠায় নিয়ে গেছে আমাকে। নামটা হয়তো উল্লেখ আমি না দেখি নেই, জড়িত আছে বলছে আর কি। জি নামটা বলা হয়েছিল যে ওনারা বলছে যে সে জড়িত আছে, তার স্বাস্থ্য ভাই সে জড়িত আছে। আমি মোহাম্মদ খলিলুর রহমান জুয়েল। জি তো এখানে যে নামগুলো যে আসলো এটা মূলত কিভাবে আসলো? আসলে নামটা এটা আমি এটা ভুল হয়েছে, নামটা আসলে ঠিক না, এটা আমি দেখি নাই কাউকে, নামটা বলে গেছি যেভাবে আর নামটা লিখে ফেলছে এইভাবে। আমার এটা আমাদের লেখাই ছিল, আমি এই যে আমি একটু এটা কাটে রাখছি নাম টার্গেট করা হয়েছিল, এই টার্গেট আমি বলছিলাম যে দেওয়া হয়ে গেছে। দেখছেন উনি ছিল না, উনি দেখেন চিনে না, উনি কেন আমাকে আমি কাউকে চিনি না। তাহলে নামটা যে আসলো এই জায়গাটায় এই নামটা প্রথম দেখা হয়েছিল। হ্যাঁ উনি যে আইটেম বলছে, চেহারার যে গেটআপটা উনি বলছে, ওই এটা আইডিয়াতে লেখছে, আমি কিছু নাম যে ওবায়দুল মনে হতে পারে। উনি যে গেটআপ বলছে এটা ক্লিয়ার করছেন যে আপনারা শিওর না যে না শিওর না, ওবায়দুল্লাহ শিওর না। আরেকটা প্রশ্ন, আপনি বলেন যে ওবায়দুল হতে পারে, আপনারা কোন ঘটনার জেরে ওবায়দুলকে সন্দেহ করছেন? ওনার চেহারা কাটিং, ওরা তো মাস্ক বেঁধে আসছিল, এইজন্য। ওবায়দুল তো হচ্ছে ক্রিমিনাল একজন সংগঠক বা সমন্বয়ক। এখন ওবায়দুল আপনাদের সাথে কেসটা কি ছিল যে আপনারা তাকে সন্দেহ করেছেন এই চেহারা মধ্যে? না আমরা কোনো কেস করি নাই, মানে তাহলে এখানে আপনারা তো লিখেছেন চেহারা কাটিং এ গিয়ে আমরা ধরতে পারছি, নামটা কি চেহারা কাটিং, কিন্তু আমরা কিন্তু এটা কেটে দিছি যে যেহেতু শিমুন না রাতের আধারে
ফার্স্টে বলা হয়েছিল কম্পিউটারে, তো ওই নামটা এনে ওরা বসাই লেছে। আমরা বলছি না ওবায়দুল্লাহ নামটা কাটি দিন, আমি দেখেন, আমি কিন্তু এখানে আসার কাটা আগে রাখছেন আমি ভাই। কেটে দিছি যে যেহেতু আমরা স্পষ্ট না, অতএব একজনকে জড়িত করার কোনো প্রশ্নই আসে না। দুজনের কথা উল্লেখ করা হয়েছে, একজন হচ্ছে আসিফ মাহমুদের চাচাতো ভাই যিনি। এইটাই আসিফা ওবায়দুল্লাহ কথা বলে, এইটাই চাচাতো ভাই ওবায়দুল্লাহ, ওবায়দুল্লাহর কথাই বলা হয়েছে। এই না দুটো মিলে একটাই। আসলে ওবায়দুল্লাহ আমি চিনতে পারিনি। ছিল না, সাংবাদিক ছিল, আরো 4-5 জন লোক ছিল। ওনাকে ওনার বাইরে কিন্তু চকের সাথে ওনাকে ধরে কিন্তু বিলের মাঝখানে নিয়ে যায়। হ্যাঁ নিয়ে যায়, আমি কাউকে চিনতে পারিনি। ওনাকে যখন আমি প্রশ্ন করি, আচ্ছা উনি আপনাকে যে জোর করে নিয়েছে বসেন উনি বসেন, কিভাবে কখন পুরো বিষয়টা একটু আপনি আপনার বলেন। হ্যাঁ আমাকে ধরে নিয়ে পরের দিনের বেলা আমার থেকে এরা এই ইয়াটা নিচ্ছে যে এই তারিখটা আমার সঠিক খেয়াল নেই, অনেকদিন আগে। জুলাই আপনারা সেটা উল্লেখ করেছেন। হ্যাঁ 31শে জুলাই। আপনি প্রেস রিলিজটা না দেখে যে বাস্তব যে ঘটনাটা হয়েছিল আমাদেরকে সেটাই বলেন। সেটাই আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা এই ইয়েতে জড়িত না, সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি কালকে যে সাংবাদিক আসলে তুমি এই কথাটা বললো। তা আমি লাস্টে বাউন্ড হয়েছি, ঠিক আছে জান, আমি বলবো না, আমাদের জন্য ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ফ্যামিলি। তাই আমি দিনের বেলা ওরা আসতে পারতে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এই আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এই খুনের সাথে কোনো জড়িত না, এরকম বলছি। হ্যাঁ তারা জড়িত, আর আমাদের জড়িত না তাহলে তো আমাকে ওটাই নিয়ে সেটা দুর্ভোগে আছে, না তো ওরা ক্ষমতা আছে, এত বড় ক্ষমতাশীল লোক, এতে যে কোনো মুহূর্তে আমাদেরকে ক্ষতি করে ফেলতে পারে। এই আমি জন্য কিন্তু গত সাংবাদিক সম্মেলনে এই কথাটা বলার পর এই ঘটনাটা হয়েছে। আমি কিন্তু সন্দেহজনকভাবে কথাটা বলেছি, যেমনটা হতে পারে সেম। আমি হসপিটালে, উনি এলাকায় থাকেন, ওনারে ধরে নিয়ে এই কাজটা ঠিকই করেছে। উনি আমার বাবা। আপনি কথা বলতে এত মানে স্পষ্ট বলতে পারছেন না কেন? সমস্যা কথা, আপনি কি স্ক্রিপ্ট করে এসেছেন? জি না, মানে সবাই আপনার কাছে যেটা একটু ঘটনার বিবরণটা জানতে বলছি যে শুধু হলে এইটাই যে আসিফ মাহমুদের বাবা। ওর থেকে তুলে নিয়ে- হ্যাঁ আমার বাড়ির থেকে উঠাই নিছে, আমার বাড়িটা চোখের সাথে, মানে খালের সাথে, মানে বিলের সাথে। না না না, এটা আমরাই করেছি। জি আপনার আপনার বাসা থেকে আপনারা নিয়ে গেছে কোন সময় কবে কিভাবে এই জিনিসটা একটু মানুষের জানতে চাই। আমাকে এই ঘটনার যেদিন ধরে নিয়েছে আজকে 7-8 দিন হয়ে যায়। হ্যাঁ 8-10 দিন হয়ে যায়, নিয়ে আমাকে এইভাবে বলছে এটা তুমি এইভাবে বলবা, বাস আমি এইভাবেই বলছি। এদের কথা অনুযায়ী আমি কথা বলে দিচ্ছি যে নাসিম মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এটা নিতে জড়িত না। আপনার কি স্বীকারোক্তিটা দিনের বেলা না রাতের বেলা? আমি স্বীকারোক্তি আমার দিনের বেলা নিচ্ছে, রাতের বেলা বলছে যে সাংবাদিক আসবে, আসলে তুমি এই যে এদের সামনে শুধু এইটুকু বলে দিবি, তুই চলবো, তোমার আর কোনো বলা করা লাগবে না। কোন সাংবাদিক এসেছিল? আমি বাংলা বিষয় না কি জানি জানি না, এরা বলছে যে এরকম তুমি এটা বললোই ওকে, তোমার আর কোনো কিছু তোমাদের ক্ষতি হবে না, তুমি বাসার বাড়ি থাকতে পারবে, কোনো ঝামেলা কেউ তোমাকে করবে না। জি না, আমি আজকে আমার মেয়ের সাথে আমি কথা বলে আসছি। চাপ তো দেখাইলামই যে আসিফ মাহমুদের চাপ ছাড়া তো আমাকে এইরকম ভাবে ওঠাই নেয় নাই। ওরা বলছে যে এই যে এই ট্রিপল মার্ডারের খুনের সাথে কি এই আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা জড়িত আছে কি, আমাকে কোশ্চেন করছে। আমি বলছি যে না, ওরা আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা আমাদের খুনের সাথে জড়িত না, আমি এরকম বলছি। জি না, জি না, ওকে। আরেকটা কথা আমি বলি, আমি আপনাদেরকে বলি, কোনো রাজনীতিক, কোনো দল বিদল আমাদের পক্ষে নাই, বা আমরা কোনো দল বিদলের বিপক্ষে বলতেছি না। যারা এটার সাথে জড়িত, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা এই তথ্যটা শুধু বের করেন। আমি চাই এটা বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। আর শিমুল চেয়ারম্যান আমাদের ঘটনার আগে 2 জুলাই যে মিটিংটা করেন আমাদের গ্রামে তারুমিয়ার বাড়িতে, ওই মিটিংয়ের সময় শিমুল চেয়ারম্যান নিজে বলেছেন
যে এই ঘটনা করতে গিয়ে যদি 20টা মামলা হয়, এই মামলার দায়িত্ব ভার আমি নিতেছি। বিল্লাল মাস্টার অবগত আছে এই বিষয়ে। এইটা আমাকে একটা ছেলে মানে ভিডিও করে রেকর্ডটা সহ আমাকে দিয়েছিল। আমি অনেক বোকামি করছি, আমি তো বুঝতে পারি না এত বড় ঘটনা হবে। এই ভিডিওটা যখন শিমুল চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে যায় ভোরবেলা, দেখেন একজন চেয়ারম্যান 11টার কমে সে ঘুম থেকে উঠে না। ওই ঘটনার দিন সে সকাল 6টার দিকেই করিবার স্টেশন গ্রামে দুধ বাজারের সময়। আমি তখন চেয়ারম্যানকে গিয়ে বললাম যে মামা, আপনি একজন চেয়ারম্যান হয়ে কীভাবে এমন একটা ডিক্লার দিতে পারেন? সে বলতেছে আমি কি ডিক্লার দিছি? আমি বলছি দেখেন আপনি, আমার মোবাইলটা তাকে দেই। সে বলতেছে প্রমাণ দেখা। আমি এরকম কিছু বলছি? আমার মোবাইলটা আমি ভিডিওটা সহ ওনাকে দিই, উনি থাপ মেরে আমার মোবাইলটা আমার থেকে হাতের থেকে নিয়ে যায়। ওই ভিডিওটা যদি আজকে থাকতো আর কোনো কিছু লাগে না, আর কোনো প্রশ্ন বাংলাদেশে করতে হয় না। ওই ভিডিওটা মোবাইলটা হাতে থেকে নিয়েই আমাকে ধাপ মারে একটা এইভাবে মারে, আমার গালটা এখান থেকে এইভাবে কেটে যায়, এখনো মনে স্পট আছে। এতটুকুই। যিনি ভিডিওটা পাঠিয়েছিলেন তাকে ছিলেন আপনি? তাকে তো সে তো এখন এলাকাতে নাই, তার মোবাইলে কোনো কিছুই নাই, সেও ভয়ে পালাই গেছে। জি, আমার মোবাইলটা ছিল ওপো A3। মানে শিমুল চেয়ারম্যান যে বক্তব্য দিতেছেন, যখন তারা ফাইনাল ডিসিশন নিয়ে নিছেন, হ্যাঁ, এটা কিন্তু আমাদের মুখের কথা না, এটা কিন্তু ওই মিটিংয়ের মধ্যে স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ বলেন। একটা প্রশ্ন আমার, আমরা কিন্তু দেখেছিলাম গত কিছুদিন আগে মহিলা যিনি এসপি আছেন উনি কিন্তু বলেছেন এই বিষয়ে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার সর্বোচ্চ সহযোগিতা করবেন। হ্যাঁ, এই যে মামলাটা নিয়ে আপনারা ওনার সাথে যোগাযোগ করেছেন কিনা বা মহিলা এসপি মহোদয়ের সাথে আপনারা কথা বলেছেন? আচ্ছা, আমি সাংবাদিক সম্মেলন করার পর আমি যাইতে পারিনি, আমি তো খুব অসুস্থ ছিলাম। আজ থেকে 4-5 দিন আগে আমি কুমিল্লা ডিবি অফিসে যাই, গিয়ে মামলার আয়ুর সাথে দেখা করি। কিন্তু উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে আপা ধৈর্য ধরেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, আসামি ধরতেছি। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এত বড় একটা ঘটনা এতদিন লাগে ভাই আসামি ধরতে? প্রত্যেকটি আসামি বাড়িতে এলাকায় আছেন, এমনকি বাংলাদেশে আছেন, কেউ দেশের বাহিরে যায় নাই। আমার দীর্ঘ বিশ্বাস এটা র্যাব কর্তৃক ধরছে দ্বিতীয় দিন, এরপরে কিন্তু কোনো আসামি ধরা হয়নি। আচ্ছা, আপনি বলছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে গ্রেফতার করলে সবকিছু বের হয়ে যাবে। ক্লিয়ার করলে ওনার সম্পৃক্ততা বিষয়ে সম্পৃক্তটা আমার ওই মোবাইলটা থাকলে বললাম তার কোনো প্রশ্ন এখানে আসতো না। এমনকি আচ্ছা দেখেন, আমি ওই গত সাংবাদিক সম্মেলনের মধ্যে কিন্তু বলেছিলাম যে যদি এখান থেকে যাওয়ার পর আমাদেরকে কোনো জোরপূর্বক কোনো কিছু করা হয় বা আমি যদি মারা যাই, এটার জন্য একমাত্র দায়ভার থাকবে আসিফ মাহমুদ। দেখেন সেম কাহিনীটা কিন্তু আমার বাবার সাথে করে ফেলছে অলরেডি। মোবাইল উদ্ধারে কোনো কিছু বলেছেন? না, প্রশাসনকে আমি এ ব্যাপারে কিছু বলি নাই, কিন্তু আয়ুকে বলছিলাম। কিন্তু এটা আইবি নাম্বার নাকি লাগে, আইবি নাম্বারটা আমাদের বাসা থেকে তো সব মাল সামানা নিয়ে গেছে, কোনো কিছু ওরা রাখে নাই। আমার ব্যাংকের কাগজ, আমার যা আছে, আমার পাসপোর্ট সব ছিঁড়ে ফেলাই দিছে ওরা, কোনো একটা ডকুমেন্টস ওরা রাখে নাই। পুরা বিল্ডিংয়ের থেকে মাল সামানা সব নিয়ে গেছে, বাড়িঘর ভাঙচুর করে ফেলছে। আমি ফোন নাম্বার দিয়েছি। আমার এই মোবাইলটা উদ্ধার হইলে জানি না ওরা রাখবে কিনা। না, আইবি নাম্বার লাগবে, এজন্য জিটি করা হয়নি।